এটা হলো জিএসআইএসএফ এর যিনি স্বপ্নদ্রষ্টা বলি, যেটা ব্রেন চাইল্ড, সেটা হলো আমাদের আবু ইউসুফ ভাই। উনি ফাউন্ডার, উনি কো-ফাউন্ডার পরিচয় দিতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেসিক্যালি কো-ফাউন্ডারের বাইরেও উনি আসলে এটা স্বপ্নদ্রষ্টা। তো এই যে জিএসআইএসএফ এর ব্যাপারে আমাদের, যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে আছি, আমাদের অনেকগুলো কাজ আছে, আমাদের পলিসি মেকিং এর ইস্যুগুলো আছে এবং এগুলো ইমপ্লিমেন্টেশন করব কিভাবে, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা নিয়ে আসার জন্য আমি ইউসুফ ভাইকে অনুরোধ করছি। ইউসুফ ভাই যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন এটা হলো পলিসি ফ্রেমিং এন্ড ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ, এবং এই ইস্যুটা নিয়ে উনি ইন্টারেক্টিভ এবং ব্রেইনস্টর্মিং স্টাইলে আলোচনা করবেন। আমরা আশা করি যে এই সেশনটা আমাদের সবার কন্ট্রিবিউশনটা সর্বোচ্চটা দেবেন ইনশাআল্লাহ। ইউসুফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা লং টার্ম একটা আলোচনা শুনছি, আর এই আলোচনাগুলো এত মোটিভেশনাল না, যার কারণে হয়তো শুনতে গিয়ে আমাদের টায়ার্ডও লাগতে পারে। পলিসি রিলেটেড আলোচনাগুলো আসলে এত মানে উদ্দীপ্ত করে না। তো তারপরেও আমরা সবাই যেভাবে একদম ধৈর্য সহকারে আলহামদুলিল্লাহ সকাল থেকে করছি, we are grateful to all of you and we are grateful to Almighty যে আল্লাহ আমাদেরকে সেই ধৈর্যটা দিয়েছেন। তো এখন আমরা আসলে যে বিষয়টা ফোকাস করতে চাই, যে আমাদের এই বিষয়গুলো নিয়ে মালয়েশিয়াতেও আলোচনা হয়েছে 17th রমাদান 28 মার্চ। তো আরিফ ভাই ছিলেন ওখানেও আমরা একটা এরকম পলিসি ওয়ার্কশপ করেছিলাম, সেটা আমাদের ফার্স্ট পলিসি ওয়ার্কশপ ছিল। এর বাইরেও আমরা প্রাইভেটলি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি। তো এখন আমরা পলিসি ফ্রেমিং এর দিকে যেতে চাই আর কি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আশা করব যে পলিসি ফ্রেমিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমরা সবাই ইনপুট দেব, আর এটা আমাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন হবে। আমি থাকবো, সাথে ওয়াদুদ ভাই আছেন, আর আইটি নিয়ে শুয়েব আছেন। এর বাইরেও আমরা সবাই ইনক্লুড থাকবো, যে আমরা এক একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব এবং সবাই একটু অল্প সময়ের মধ্যে ব্রেইনস্টর্মিং করব, সাথে সাথে আমরা এটা লক করব, কারণ আমরা আনলিমিটেড টাইম পর্যন্ত এটা নিয়ে মানে থাকতে চাই না। পরবর্তীতে যখন ডেভেলপমেন্ট হয় আমরা হয়তো এটা চেঞ্জ করবো, এডিশন হইতে পারে। সো আমাদের প্রথম বিষয় হলো যে এটা একটা সোশ্যাল বিজনেস অর্গানাইজেশন। আমরা করতেছি আইএসএফ, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, বাট আমাদের প্ল্যানটা হলো এটা একটা সোশ্যাল বিজনেস অর্গানাইজেশন হবে। আই মিন ইট উইল নট বি আ চ্যারিটি অর্গানাইজেশন অনলি। এটা আমাদের চিন্তাটা আমরা শেয়ার করছি, যে চ্যারিটি অর্গানাইজেশন হবে না, হবে হলো এটা একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমাদের দেশীয় বিশ্বের সবচাইতে নাম করা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমাদের দেশে আছে, ব্র্যাক। ওইটা যদি আমরা ইসলামিক ভার্সন চিন্তা করি, সেটা কিরকম হইতে পারে। তো এইটা আমরা আমাদের ইচ্ছা, যে আমাদের এখানে থাউজেন্ডস অফ এন্টারপ্রাইজেস থাকবে, সেখান থেকে প্রফিট হবে, ওখান থেকে একটা পার্সেন্টেজ আমরা চ্যারিটি করবো, বাট ইট উইল নট বি আ পিউরলি চ্যারিটি অর্গানাইজেশন। এটা আমাদের ফার্স্ট থিং। এটাকে আমরা আগাইতে পারি। আমি একটু বলাচ্ছি, ঠিক আছে, বিজনেস অর্গানাইজেশন মানে আপনি হচ্ছে এটা কিন্তু দুইটা ভাগ করতে পারেন, যে আমরা যেটা সকলে ফোকাস করি রিসার্চ একটা উইং, আপনি এটা একটা বিজনেস। হ্যাঁ, এটা তো আমরা এই জন্যই এই পলিসি ফ্রেমিং এর আগে আমরা অনেকবার বসছি, আমরা বলছি যে আমাদের চিন্তাটাই শেষ চিন্তা না। তো আমরা এটা আসলে সোশ্যাল বিজনেস বললে ইজ ট্রু যে ডক্টর ইউনুসের ভাইব চলে আসে, আমরা এটা সোশ্যাল এন্টারপ্রাইজেস বলতে পারি, কারণ আমাদের মূল টার্গেট কিন্তু সোশ্যাল এন্টারপ্রাইজ তৈরি করা। এন্টারপ্রাইজ মানে কি বিজনেস জিনিসটা মাথায় আসে। হ্যাঁ, আমি যদি কমিউনিটি সো এটা একটা গুড সাইড তুমি একটু নোট নাও, যে সোশ্যাল এন্টারপ্রাইজেস অর্গানাইজেশন আমরা, আর চ্যারিটি বাই ডিফল্ট থাকবে, কারণ এই প্রতিষ্ঠানটাই তো অ্যাকচুয়ালি ফর হিউম্যান বিং, তার এখানে তো ফাইন্যান্সিং হচ্ছে চ্যারিটি। এক্স্যাক্টলি। সো এইটা মানুষের কল্যাণে কাজ করবে। তো কল্যাণটা কাজ করাটা আমরা পদ্ধতিটা ঠিক করেছি, যে শুধু টাকা আনলাম আর দিয়ে দিলাম, সেটা তো একটা সাস্টেনেবল মডেল না, সাস্টেনেবল মডেল সেই জন্য। ওকে, আর এইটার আমরা এই যদি আমরা ট্যাগলাইনে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু সাসপ্লিজ, যদি আমরা জিএসআইএসএফ বলি তো অটোমেটিক চ্যারিটি চলে আসতেছে। চ্যারিটি তো বাই ডিফল্ট এটা আসবে, বাট ওয়ে অফ ডুইং দ্য চ্যারিটি ইজ ডিফারেন্ট। দ্যাট ইজ রাইট। আমি একটা হয়তো ব্যাংকই করলাম, ওই ব্যাংকটার সমস্ত ইনকামটা আবার মানব কল্যাণ,
একটা আমি ছোট বিজনেস দাঁড়া করালাম, সেই বিজনেসের ইনকামটা আবার সেই মানব কল্যাণে যাচ্ছে, ওখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। বিষয়টা কিন্তু ক্যাশ ওয়ার্ক, শারীরিক ভাই থাকলে বলে বিষয়টা কিন্তু ক্যাশ ওয়ার্ক কনসেপ্টটা, কিন্তু অটোমান ক্যাশ ওয়ার্ক কনসেপ্ট এই চলে আসে, রেভিনিউ জেনারেশন হয়ে ওটা কিন্তু আবার যাবে ওয়ার্কফে হয়ে যাচ্ছে। এবং এই জন্য আমরা ইন্টিগ্রেটেড আইএসএফ নিয়ে কাজ করতেছি। দেখা গেল কোথাও আমার এবং কোনো জায়গায় আইএসএফ এর সাথে কমার্শিয়াল ফাইন্যান্সও অ্যাড হবে, সেই ইন্টিগ্রেশনটা থাকবে। আর এখানে আমরা ম্যানেজমেন্টটা নিয়ে যা চিন্তা করছি একটু শেয়ার করি। সেটা হলো, আমরা যেহেতু এখানে যারা 23 জন বোর্ড মেম্বার, এরা সবাই প্রফেশনাল, আমরা ফুল টাইম কেউ এখানে নাই। তো এই কাজটা কিভাবে হবে, এটা একটা বিগ কোয়েশ্চেন। আবার আমরা যদি মনে করি চাকরি ছেড়ে দিয়ে আমি এটা শুরু করি, সেটাও সম্ভব না। এটা নিয়ে আমরা বিস্তর ডিসকাশন করেছি। মানে এই মুহূর্তে আমি যে বেতন পাই, উনি যে বেতন পাই, সে যে বেতন পাই, এটা দিয়ে কেউ এনে সম্ভব না। তাইলে আমরা কি করবো, যেটা আমরা আলাপ করলাম, যে আমাদের একটা বোর্ড সেক্রেটারিয়েট থাকবে, ওখানে আমার অল কোর্স অফ অ্যাকশনস গুলো লেখা থাকবে, যে আমি ডেডলাইন সহ কখন কোন কাজটা করতে চাই, যে কাজের সাথে রিলেটেড, তার মাধ্যমে সেই কাজটা আমি করাই নিয়ে বোর্ড সেক্রেটারিয়েট কাজগুলো ইমপ্লিমেন্ট করবে। সো অপারেশনাল কস্ট কমানোর জন্য বোর্ড সেক্রেটারিয়েট দিয়ে করা যাবে। আপাতত 3 বছর আমাদের এটা প্ল্যান, 3 ইয়ার্স এর একটা প্ল্যান হলো। এটা একদম ভলান্টারিলি চলবে, কেউ কোনো স্যালারি নেবে না। আর আমরা বোর্ড সেক্রেটারিয়েট দিয়ে চালাবো, আমাদের অপারেশনাল কস্ট একদম নমিনাল থাকবে। এটা হলো আমাদের প্রাথমিক চিন্তা। আর 3 বছরে কি কাজগুলো করব, তার একটা বিষয়গুলো আমাদের রোডম্যাপ তৈরি হবে। আমি একটু বাইরে গেছি, যে এটা ধর সিজেডএম যখন গঠন হয়, এটাও কিন্তু সিজেডএম এর বোর্ড কিন্তু এখনো বনেনি, 5 জনে দিয়ে দেয় বা 2 জনে দিয়ে দেয়। তো এখন সিজেডএম এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ এখানে হচ্ছে বোর্ডে যারা আছে তারা বিজনেসম্যান, না ইউনিভার্সিটি টিচার, না হচ্ছে রিটায়ার্ড সেক্রেটারি, হ্যাঁ, বিভিন্ন বিষয়, এটা তাদের আলাদা আলাদা প্রফেশন আছে আর কি। তো আপনাকে এখানে 3 বছরের জায়গায় যদি আরো লাগে, তাহলেও আপনাকে টানতে হবে। মানে প্রাথমিকভাবে আমরা 3 কেউ বছর যদি চাকরি ছেড়ে এটাতে সাথে ডিরেক্টলি কাজ করতে চায়, তো সেটা আপনি একটা স্টেজে যে তার জন্য আপনি বিবেচনা করেন। রাইট, ওটা হবে। সো আমি এই পার্টটা একটু কমপ্লিট করে দেন আই উইল আস্ক কোশ্চেন। আমার একটা সাজেশন আছে, এই পার্টে বোর্ডটা এখন ম্যানেজমেন্টের কাজ করবে থ্রু বোর্ড সেক্রেটারিয়েট, এবং এটা প্রাথমিকভাবে 3 ইয়ার্স। 3 ইয়ার্সে কি কাজ থাকবে, এগুলো আমাদের কোর্স অফ অ্যাকশনে চলে আসবে। এই বোর্ডের সাথে আরেকটা থাকবে হলো এসএসবি, শরিয়া সুপারভাইজারি বোর্ড, যেটা অলরেডি আমরা প্রপোজ একটা গঠন হয়ে গেছে। তার বাইরে একটা অ্যাডভাইজারি বোর্ড থাকবে, যেখানে ইকোনমিস্ট এবং সোশ্যাল এই সেক্টর নিয়ে যারা থার্ড সেক্টর নিয়ে এক্সপার্ট, এরকম 3 থেকে 4 জন বা 5 জন সর্বোচ্চ আমরা এরকম একটা বডি হবে। তারপরে কনসালটেন্টস থাকবে কিছু, একদম স্পেসিফিক ফিল্ড রিলেটেড কনসালটেন্টস। তো এইভাবে মিলিয়ে আমাদের এই কাজটা বলা যায় যে আমরা 80% এখন করে ফেলেছি। এই বোর্ডের আমাদের 23 জন, এই বোর্ডটা আমরা যেভাবে চিন্তা করেছি, এটা এক্সপার্টাইজ বেসড, এমন না যে আমি আমার বন্ধু এই কয়েকজন মিলে আমরা শুরু করে দিলাম, এরকম না। অর্থাৎ আমরা একটা অর্গানাইজেশন চালাতে যে ধরনের ডিপার্টমেন্টগুলো প্রয়োজন, সকল ডিপার্টমেন্টের লোক আমরা এনে এই বোর্ডটা গঠন করেছি যাতে সেটা হয়। তো এটা হলো আমাদের এক্সপার্টাইজ বেসড বোর্ড, এবং এই বোর্ডটাই ম্যানেজমেন্টের কাজ করবে ভলান্টারিলি ফর 3 ইয়ার্স। 3 বছর পরে আমরা হয়তো স্যালারি বেস করে চলে আসতে চাইলে ফুল চলে আসবে, এরকম আর কি। আর এর বাইরে আমরা এখন যে ফোকাস এরিয়া ঠিক করেছি 3 বছরে যদি সংক্ষেপে বলি, আমাদের একটা টোটাল রোড ম্যাপ এটা তৈরি হবে। এই 3 বছরের মধ্যে আমাদের ফোকাস এরিয়া হলো এই প্রতিষ্ঠানটাকে স্ট্রেংথেন করানোর জন্য যে প্রিপারেশনস গুলো দরকার সেগুলো করা। এর মাঝে ফার্স্ট হলো, আমরা যেমন রিসার্চ করতে আমাদের এখন কোনো অফিসও লাগে না, টাকাও লাগে না, আমরা রিসার্চ শুরু করতে পারি। এই জন্য আমাদের রিসার্চ টিমটা আমরা আগে করেছি, অলরেডি করা হয়েছে ডক্টর রাজালি হারুনের নেতৃত্বে। আমাদের 2 জন যারা মালয়েশিয়াতে আছে, আইএসএফ এর উপর ওনারা এখন বলা যায় যে বর্তমান বিশ্বে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে মানে বস। তার রাইটিং দিয়ে স্কোপাস ইন্ডেক্সে যে ডিএল আছে সেই হিসাবে, তো ওনারা এগ্রি করেছে। আমাদের প্রধান কাজ হলো সারা বিশ্বে যত আইএসএফ রিলেটেড রিসার্চ হয় সেগুলো আমরা আগে ফাইন্ড আউট করা, এবং ওগুলোর ফাইন্ডিংস গুলোকে নিয়ে আমরা একটা বই বানাবো, যে কোথায় কি ফাইন্ডিংস গুলো আছে বিশ্বব্যাপী, এবং সেখানে আমাদের
সিজেডএমও আছে। এই ফাইন্ডিংস গুলোর উপর ভিত্তি করে দেন আমরা প্রোডাক্ট তৈরি হবে। এটা হলো আমাদের একটা প্রাইম কাজ হিসেবে আমরা চিন্তা করেছি। এর বাইরে সেকেন্ড কাজ হলো আমরা যেই বোর্ড অফ ডিরেক্টরস আছি তাদেরকে প্রপারলি এডুকেট করা, আমরা নিজেরা এডুকেটেড হওয়া, এবং এডুকেটেড হওয়ার সাথে সাথে মানুষকে এডুকেট করা, এডুকেশন এন্ড ট্রেনিং, যে আমরা নিজেরা তো এডুকেট হবই, হওয়ার পরে কাজ কি মানুষকে এটা ইনফর্ম করা। তাহলে আমরা এই দুইটা কাজ আমাদের এখন প্রধান কাজ হিসেবে আমরা নিয়েছি। 3 নাম্বার কাজ হলো সফটওয়্যার এবং সিস্টেম ডেভেলপ করা, কারণ আমরা কোনো ম্যানুয়াল কাজ করতে চাই না। এই সময়ে কোনো ধরনের ম্যানুয়াল কাজ হবে না, ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন থাকবে না। তাইলে হবে কি আমাদের কাজটা অনেকটাই এরর ফ্রি হবে। এবং সেটার জন্য অলরেডি আমাদের ওই যে সিঙ্গাপুর বেসড একটা করতেছে না, যে সার্ভার অলরেডি আমাদের কেনার একটা প্রক্রিয়াধীন আছি আমরা, যাতে করে আমাদের সমস্ত প্রোডাক্টগুলা এআই বা ডিজিটাল এনেবল থাকে, যে কোনো জায়গা থেকে যাতে আমরা প্রোডাক্টগুলা করতে। যেহেতু আমাদের বেসড অন ক্রাউড ফান্ডিং, আমাদের টাকাটাও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আসবে। সো এআই ছাড়া বা ব্লকচেইন ছাড়া এটা ইম্পসিবল। সো আমরা ওই মডেলে যাচ্ছি। সো এই কাজটা করতে, সিস্টেম ডেভেলপ করতে 3 বছর সময় লাগবে। এটা হিউজ একটা রোবাস্ট ওয়ার্ক। তো এরপরে এলো বোর্ডের ব্যাপারে আরেকটা বিষয় বলে দেন আমি গিভ দ্য ফ্লোর ওপেন। এই যে আমরা বোর্ড নিয়ে চিন্তা করেছি হলো যে এইটা অনেক সময় এরকম হয়, কেউ কোনো কিছু শুরু করে, বাট শুরু করা ডাজন্ট মিন যে সারা জীবন সে বলবে আমি শুরু করছি, আমি প্রেসিডেন্ট থাকতে হবে বা চেয়ার থাকতে হবে। এটা কিন্তু মানুষের ভিতরে একটা কাজ করে। তো আমরা চিন্তা করলাম যে হয়তো আমি শুরু করেছি, আমার চিন্তাটার সাথে সবাই একমত করেছে, আসছে, বাট 3 ইয়ার্স পরে আমি আই উইল নট বি চেয়ার। 3 বছর পর পরে বোর্ডের মেম্বারদের মাঝে চেয়ারটা ট্রান্সফার হবে, ওইটা আমাদের পলিসিতে থাকবে। কিন্তু সে আবার যাতে যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি রেডি, সেই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে থ্রু বোর্ড সেক্রেটারি, যে সে এখন চেয়ারম্যান হওয়ার জন্য রেডি। এইভাবে আমরা চিন্তা করেছি আর কি টোটাল ম্যানেজমেন্টটা নিয়ে। এখন আপনাদের এই পার্টে যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের এখানে অসংখ্য পার্ট আছে, পার্ট বাই পার্ট যাব। 3 বছর পর পর চেঞ্জ হলে এটা ঠিক আছে, এবং এক ব্যক্তি 3 বছর বেশি থাকতে পারে না, এটাও ঠিক আছে। কিন্তু হচ্ছে 3 বছর পরে বোর্ডটাকে উপযুক্ত মনে করবে, রাইট? ঠিক আছে, এখন ওখানে ভোটাভুটির কোনো বিষয় না, তাই না? ফিটনেস, হ্যাঁ, এখানে হচ্ছে কে এখন এই সময়ের জন্য কে এই কাজের জন্য উপযুক্ত, এখন এই সময় দিতে পারে, সেইটা বিবেচনা করে বোর্ডের কাছে প্রপোজ সেটাই আর কি আমাদের। এখন তার কোনো মতামত যায় এক যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম গভর্নর পদের জন্য হয় না, ওদের হয় সেকেন্ড ভাইস গভর্নরের জন্য। এবং সেকেন্ড ভাইস গভর্নরকে ফার্স্ট ভাইস গভর্নর হয়ে যায় পরের বছর, যদি হানা ভোটের মধ্যে তাদের নেগেটিভ না হয়, ম্যাক্সিমাম কেসে পক্ষে হয়, এবং সেকেন্ড ভাইস গভর্নর পরবর্তীতে গভর্নর হয়। দিস মিনস যে এই লোকটা 3টা বছর ধরে ম্যানেজমেন্টের সাথে থাকে, এবং যিনি এখন চেয়ার করছেন তার যে এক্সপিরিয়েন্সটা, এটা তার সাথে থাকার কারণে তার মধ্যে ট্রান্সমিট হয় এবং চিন্তার একটা ঐক্য গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে প্রথমেই না হলে এই যে একজন সেকেন্ড ভাইস গভর্নর দরকার নেই, সেকেন্ড পারসন 2 বছর আগের থেকে ঠিক করে ফেলা যায় কিনা, বা প্রথমবারের জন্য 1 বছর আগে থেকে ঠিক করে ফেলা যায় কিনা। তাহলে হলো কি, ওই আমরা ঠিক করব ওই লোকটাকেই, যে নাকি পরের 3 বছর পরে এটা হাল ধরবে। একটু আগের থেকে থাকলে হয় কি, ওরিয়েন্টেশনটা ভালো হয়। থ্যাংক ইউ স্যার। এটা আপনাকে একটা আপডেট দেই, অর্গানাইজেশন কিভাবে চালান। তো ওদের কনসেপ্টটাও সেম। এই জন্য আমরাও যেটা চিন্তা করেছি, লায়ন্সের সাথেও বলছিলাম যে 22 চেয়ার আমরা 2 জন রাখছি। 22 চেয়ার আমরা আগেই 2 জন ঠিক করে রাখছি, যাতে করে ওদের ওইভাবে ওরিয়েন্টেশনটা হয় আর কি। আশা করি উই আর ইন দ্য রাইট ট্র্যাক। ওকে, এরপরে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। অটোমেশনটা আমাদের ইয়াতে আছে, এটা বলতে পারেন তো। আমরা জাস্ট বোর্ড ম্যানেজমেন্ট যে বিষয়গুলো বললাম, এটা নিয়ে যদি কারো আর কোনো ইনপুট থাকে তাহলে আমরা নিতে পারি, আর নাহলে ফার্দার মুভ করি, যেহেতু আমাদের অনেকগুলো আইটেম আছে। আমার মনে হয় কি, যে কোনো অর্গানাইজেশন সবাই ভলান্টিয়ার বলে, এটা আমার এক্সপেরিয়েন্স বলবো না, আমার অবজারভেশন বলবো। পার্টিকুলারলি আমি যে ক্যান্সার নিয়ে কাজ করি, সো বাট ফাইন, স্লো অ্যান্ড স্টেডি। সো
আমার মনে হয় কারণ এখানে তো অপারেশনাল কাজ এবং কমিউনিকেশন এটা মেনটেন করা এই দুটো জিনিস, তারপরে আপনাদের তো ডকুমেন্টেশন ইস্যু আছে, রেজিস্ট্রেশন ইস্যু আছে, রাইট? সো আই থিঙ্ক সামওয়ান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট মেবি লাইক আফটার 2-3 মান্থস, মানে আমার কাছে মনে হয় কি একজনকে অ্যাটলিস্ট বোর্ড সেক্রেটারি বললেন না, একজন অ্যাটলিস্ট পেইড বা ডেডিকেটেড মানুষ লাগবে যে কোনো লং টার্ম প্ল্যান ডিপেন্ড করে ফুল কমিউনিকেশনের উপর। আমি একটু বলি, Definitely. ম্যানেজমেন্ট এবং অপারেশন দুটো হচ্ছে ডিফারেন্ট, তাহলে হচ্ছে আপনি অর্গানাইজেশনাল প্ল্যাটফর্মে আসতে পারবেন না, ঠিক আছে? ভলেন্টারি করে হ্যাঁ ওইভাবে এসে মিটিং করা যাবে, কিন্তু কোনো একটা দায়িত্ব স্পেসিফিক ভাবে এই রেজিস্ট্রেশন প্রসেস এই আচ্ছা, হচ্ছে এটা এটা একটু এটা বলি। আপনাকে কাউকে না কাউকে হচ্ছে একটা পেইড এটা হলো পারসন কাউকে রাখতেই আমাদের হবে। বোর্ড সেক্রেটারিয়েটে অলরেডি আমরা দুইজন ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, অলরেডি দুইজন আমরা ইন্টারভিউ চলমান, তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে আছে, ঠিক আছে? এর মধ্যে একজন আমাদের সাথে আজকে জয়েন করেছেন, আব্দুল হান্নান, ঢাকা ইউনিভার্সিটি লিঙ্গুইস্টিক্স থেকে। আর আমাদের যে অন্যান্য যে কাজগুলা সেগুলো কিন্তু আমরা স্পেসিফাইড সেক্টর ওয়াইজ স্পেসিফিক এক্সপার্ট লোককে কিন্তু দিচ্ছি। যেমন লিগ্যাল অ্যাফেয়ার্স আমাদের কোনো চিন্তাই করতে হবে না। কেন করতে হবে না? কারণ সে অ্যাডভোকেট সারাদিন এই কাজই করে, সে আমাদের লোক। তারপরে আমার ফাইনান্সিয়াল ইস্যু কোনো চিন্তাই করতে হবে না, একজন এফসি সারাদিন তার এটাই কাজ, সে আমাদের জন্য এটা ভাই, বানিয়ে ঠিক আছে, আপনার ওইটাই কাজ লিগ্যালের। না, আমি বলতেছি কি জন্য আমরা কিন্তু এখন পাবলিক অপারেশনে যাই যে তার কাছে পেপার গুলো নিয়ে যাওয়া, এগুলো আমাদের বোর্ড সেক্রেটারি, এটা হলো আমাদের board secretary। স্পেসিফিক পারসন করতে হবে, অ্যাকাউন্টসটা রেডি করা, Paid থাকবে। রিসিপ্ট পেমেন্টটা তৈরি করা, হ্যাঁ এগুলো তো এটা- চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে না। এটা হলো কি, আমরা যে বোর্ড মেম্বাররা আছি আমাদের আসলে কাজটা কি, আমরা যে বলেছি বোর্ড মেম্বাররা কিন্তু ম্যানেজমেন্টের কাজটা করবে, যেহেতু পেইড কোনো ম্যানেজমেন্ট স্টাফ নাই। তো যারা আমাদের সেক্রেটারিয়েটে কাজ করবে ওরাও কিন্তু অত স্কিলড হবে না এই মুহূর্তে যে ওরা সব করে ফেলতে পারবে। আর যেহেতু আমরা ফাইনাল অপারেশনসে এখনো যাচ্ছি না, ফাইনাল অপারেশনসের আগে হলে আমার ফুল টাইম স্টাফের ইস্যু আছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা চাচ্ছি যে আমরা তো এখন রেডি না, আমরা তো আগে সবকিছু তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা একটা এই 23 জন থেকে আমাদের যারা কো ফাউন্ডার আছে 7 জন, আমরা কিন্তু ফুল টাইমই কাজ করতেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা কিন্তু উইদাউট স্যালারি ফুল টাইমই কাজ করতেছি। কেউ একটা হয়তো চাকরি করি, মানে এর বাইরে কিন্তু আমাদের ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু এটা নিয়ে। তো আমাদের এই কো ফাউন্ডার 7 জন আমরা ইসিতে আছি, ওই 7 জন আমরা ডিরেক্টরদের সাথে কথাবার্তা বললে আমরা আমাদের কিন্তু কাজগুলো আগে নিচ্ছি এবং পেপারসটা ওইভাবে রেডি হচ্ছে। এই তাহলে আমরা এরপরের পয়েন্টে যেতে পারি। ওকে, থ্যাঙ্কস। বর্তমান যুগ তো আসলে কমিউনিকেশনস এর ব্র্যান্ডিং এর যুগ, তো এই জন্য আমরা একটা ট্যাগলাইন ঠিক করতে চাই। তো ট্যাগলাইনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের সাথে কমিউনিকেশন বা বোঝানোর জন্য যে আমি কি প্রতিষ্ঠান এটা। তো আমরা এখানে কয়েকটা প্রপোজাল দিয়েছি, যে আইএসএফ ফর সোশ্যাল গুড, আইএসএফ ফর সোশ্যাল বিজনেস, আইএসএফ ফর সোশ্যাল এন্টারপ্রাইজেস, আইএসএফ ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আইএসএফ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এগুলা অথবা এর বাইরে কোনো কিছু একটা থাকে আমরা ফাইনাল করতে চাই। আমি যদি এখানে বলে আইএসএফ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমার রিকমেন্ডেশন এটা বেশি খাবে, রাইট? যদিও But it's bigger. the current sustainability concept of the SDG, এটা শেষ হয়ে গেলে আমি এগুলো সবগুলো বুঝি কি, these are western হুম terminology to to trace or to direct people in somewhere else, but it's good, yani. But sustainable development যদি শেষ হয়ে যায় after 2030, then what will নতুন টার্ম নতুন টার্ম হলো This tag doesn't mean that it relates with that this SDGs of the government. No, we mean that it's Islamic social finance for the আমি তো ওটাই ভেবেছি প্রথমে, সবসময়ের জন্য। সব সময়ের জন্য আর কি, মানে আমি এই আমি প্রথমটাকে আমার মানে যদি হয় যে সোশ্যাল গুড, ওকে, যদি সবাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গো ফর, উই ক্যান ফিক্স সোশিও ইকোনমিকটা তো একটা ব্রড বেস সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট also. This dual Islam's well. ওইটা একটু বড় হয়ে যাচ্ছে, ওটা বড় হয়ে যাচ্ছে, tagline, বড় হয়ে যাচ্ছে। মানে as smaller as better আর কি কমিউনিকেশন। ব্র্যান্ডিং এর পার্সপেক্টিভ
তো হিসেবে একদম টপটা উড বি লাইক মোর কমিউনিকেটিভ এন্ড যদি আমি ভ্যালুয়েবল চিন্তা করি লাস্ট সেন্টার সোশ্যাল গুড এটা আসলে মানুষ যাতে সহজে বুঝতে পারে বুঝতে পারে। এটাও কিন্তু একটু মানে ফার্স্ট শর্টার টার্ম ফার্স্ট এন্ড লাস্টের মধ্যে আমরা জীবনে থেকে করতে পারি আর কি। কিন্তু একটা যে আলোচনাটা হলো সেখানে কিন্তু এন্টারপ্রেনারশিপের কথাটাকে আসলে সোশ্যাল বিজনেস না বলে ওটা হচ্ছে অর্গানাইজেশনাল ফর্মে উনি যখন বলতে চাচ্ছিল হ্যাঁ। তখন আমরা বলছি যে বিজনেসের থেকে এন্টারপ্রাইজ জিনিসটা ভালো বিজনেস বলে তো এটা পুরোটা একটা Enterprise বাট এটা হচ্ছে ট্যাগলাইন Tagline। ট্যাগলাইন আর কি স্লোগান এটা আরো ভালো সোশ্যাল গুডটা আরো ভালো রেফার করে আমাদের, কারণ আমরা শুধুমাত্র যে তা করবো তা না, আমাদের এডুকেশন থাকবে, অনেক কিছু। মোরাল ডেভেলপমেন্ট থাকবে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করবো, কিন্তু বিজনেস তা না। সেজন্য বরঞ্চ সোশ্যাল গুডটা আরো এটা শোনাবে আমার কাছে মনে হচ্ছে। মানে ফার্স্ট এন্ড লাস্টের মধ্যে আমরা তাহলে বোর্ডিং হতে পারি হ্যাঁ একটু বোর্ডিং হতে পারে। এখন না আই থিংক আপনি হ্যাঁ online উই মে boarding- উন্নতিকা এটা আমরা টাইম নিতে চাচ্ছি না, কারণ আমাদের গুডসের পরিবর্তে ভ্যালুস শব্দটা social গুডস শব্দটা আবার গুডসের জায়গায় ইয়া উই মে রিপ্লেস দ্য ওয়ার্ড রাইট গুডসের থেকে ভ্যালু বললে তো একবার ইয়া হয়ে যায়, Good in terms of মার্জিনাল হয়ে যায়। মানে গুড ইটসেলফ এ ভ্যালু মানে ইন সেন্স ভ্যালু মানে সোশ্যাল কনটেকশন আর কি সোশ্যাল ওয়েলফেয়ার বলতে হবে বা কিছু বাট ওগুলো কমন কমন হয়ে যায়। I say for social. সো আমরা কি প্রথমটা লক করতে পারি তাইলে? মনে হয় আমার মনে হয় কি সোশ্যাল ওয়েলবিংটা কি প্রথম এবং শেষেরটা Social আমরা well-being। রেখে আমরা একটু পরে আমরা আচ্ছা তো আরো তাহলে মেম্বার আছে এই দুইটা লক করেন, এই দুইটা লক করে Right. আমরা আমরা ফার্স্ট এন্ড লাস্ট ভোটিং এ যেতে পারি তাহলে আর বায়াসড হবে না না, আমাদের ভোটিং নিয়ে এক্সপেরিয়েন্স যেটা হলো কি, কারো কাছে মতামত চাইলে এটা আস্তে আস্তে মনে করেন যে ওই মতামতের ভ্যালিডিটি থাকে না। আমরা একদিন বা দুদিন ফিক্স করে দিলাম না বলে ইয়া পাওয়া যায় না। আর একটা আরো বড় সমস্যা হলো আমাদের যারা আছে মেম্বার, মানে দেশের কেউ ইউএসএ কেউ ইউকে, মানে টাইমিং এর কারণে একটু ঝামেলা হয়। তাহলে আমার মনে হয় আমরা ফার্স্টে ঘুরে আগাতে পারি তাহলে আমরা প্রথমটা এবং শেষটা এই দুইটাকে আমরা যখন ফাইনাল করবে শর্টলিস্ট, এর মধ্যে আর বাকিটা আমরা ফাইনাল করে ফেলবো ইসিতে। ঠিক আছে? Right, exactly. ওকে, থ্যাংক ইউ। আর আমরা পেন্ডিং রাখবো। ওকে, থ্যাঙ্কস। নেক্সট আমরা যাচ্ছি। এটা খুব ডিফিকাল্ট কাজ, আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকু লিখেছি। এখন স্যার আপনি এইদিকে চলে আসেন স্যার। না না ঠিক আছে স্যার এখানে না 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 ইটস ওকে স্যারের কষ্ট হচ্ছে। না না হ্যাঁ স্যার না আমি আচ্ছা, মিশনটা আমি একটু বলে তারপরে আপনাদের ইয়ে করতে যাচ্ছি, পুরোটা আসতে হবে। আচ্ছা এই লাইনটা মাইক্রোফোন অন আছে। Educate and empower people. তাহলে আমরা এখানে দুইটা ইয়ে করতেছি, educate and empower people. Particularly আমরা যেটা চাচ্ছি the youth with the required employability and entrepreneurship skills. either সে ব্যবসা করবে অথবা সে চাকরি করবে, দুইটার জন্য তাকে রেডি করবে। We aspire to introduce tech-driven products and services of ISF for a just, equitable and empathetic society. কঠিন কাজ এটা আসলে কঠিন কাজ, এটা লিখতে অনেক অন্তত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এগুলো এই সকাল থেকে এত কিছু শোনার পরে এখন এটার মধ্যে একটু ইনপুট দেওয়াটা খুব tough। হ্যাঁ, কারণ হচ্ছে আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আর কি। আমরা একটা আইডিয়া দিয়ে রাখলাম, এখানে আমরা হ্যাঁ, টাইম idea। নিব, প্রয়োজনে এখানে আমরা সময় নিব অবশ্যই। এটাতে স্টার্টিংটা চলে আসছে আমাদের, কিন্তু বেসিক যদি আমি বলি যে সোশ্যাল ফাইন্যান্স, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটার সাথে এডুকেটর এমপাওয়ারমেন্ট, এমপাওয়ারিং পিপলটা যদি শুরুতে চলে আসে, তাহলে আমার কাছে মনে হচ্ছে এইটা একটু ভিন্ন দিকে না, চলে যায়। না, এটা হচ্ছে কি মিশন এবং ভিশন দুইটারে ভিশন তারপরে মিশন এগুলো পাশাপাশি রেখে Mission আছে। দেখতে হবে। হ্যাঁ, মিশন ভিশনের ইস্যুটা কি হয় যে আমরা ফার্স্ট লাইনটা পড়তে গিয়ে প্রথম 2-3টা ওয়ার্ড পড়ার পরে আমি কিন্তু একটা ধারণা পেয়ে যাই যে আসলে আমার মিশন এটা, আমার ভিশন এটা। এখন আমার কাছে মনে হচ্ছে যে এডুকেটর এমপাওয়ার পিপল, মানে এখানে একটু তাহলে বলি এডুকেট এন্ড এমপাওয়ার কেন বললাম। আমরা যদি সোশ্যাল ফাইন্যান্সের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটা দিয়ে কি করতে চাই, মানুষের জীবন মান উন্নয়ন করতে চাই, তার থিংকিং প্রসেস ডেভেলপ করতে চাই, তার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে চাই, তাহলে কি আসে দেখেন, আলটিমেটলি আইদার তাকে আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করতে চাচ্ছি অথবা তাকে আমি মোরালি আপলিফটমেন্ট করতে চাচ্ছি। তাহলে এই দুইটা কিন্তু এই দুইটাকে রিপ্রেজেন্ট করতেছে। সেটা কিভাবে করব, সেটা হলো আমার আইএসএফ যে প্রোডাকশন সার্ভিস আছে সেটা দিয়ে করব।
এই চিন্তা থেকে আমাদের এটা, এখানে আরো অনেক চিন্তা করার সুযোগ আছে। না, শিক্ষা দারিদ্র দূর করে। শিক্ষা দারিদ্র দূর করে, আনডাউটেডলি এটা আমাদেরই প্রজেক্ট আছে একটা। এইটার ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে এডুকেট করতে পারেন, এম্পাওয়ার করতে পারেন, এই দিকটাতে ফোকাস করলে মানুষ ভালো করবে। তো এখানে আবার এই যে অবশ্যই সবকিছু দেখতে পারতেছে, আই ক্যান ইনভেস্ট, আমি টাকাটা দিতে পারছি, ইউটিলাইজেশন কোথায় হচ্ছে এক্স্যাক্টলি এরকম রিপোর্টস গুলা, এরকম ভেরি স্মল থিংস বাট দ্যাটস মেক দ্য ডিফারেন্স, রাইট? এইসব জিনিসগুলোর জন্য আসলে আমরা এরকম জায়ান্টলি টেক গুলোকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, রাইট? সো এখন আপাতত দিস ইজ দ্য থিং, বাট ইন দ্য ফিউচার আমার ইচ্ছা আছে ইন স্টার্টিং ফ্রম দ্য রিসার্চ পার্সপেক্টিভ, রিসার্চ গুলো আমাদের ডেটা গুলো পাওয়া যাচ্ছে না, স্যার বলে গেল আমার কাছে ডেটা নেই, ডেটা কালেকশনের জন্য আমাদের কোম্পানি মেক টুলস টু কালেক্ট ডেটা ফ্রম একদম জিরো পার্সপেক্টিভ থেকে, রাইট? উই ক্যান ইন্ট্রোডিউস দোজ থিংস, দেন ওগুলোকে আমরা ইউজ করতে পারি। সো টেকের কাজ ইজ নট আ স্মল থিং, সব জায়গার মধ্যে, স্টার্টিং ফ্রম দ্য রিসার্চ, ফ্রম ম্যানেজমেন্ট টু ডিস্ট্রিবিউশন, ফ্রম এভরিথিং। সো আমরা ওই জিনিসগুলোতে ফোকাস করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ফাস্টার যাচ্ছি, যে এখানে একটু রোড ম্যাপটা নিয়ে একটু আলাপ করছি, এগুলো সব পেপার আকারে পৌঁছে দিব আমরা। রোড ম্যাপটা আমরা চাচ্ছি প্রথমে সোসাইটি একটা আন্ডার রেজিস্ট্রেশন হবে, এবং এটার জন্য আমাদের লয়ার অলরেডি অ্যাসাইন করা হয়েছে, সে আমাদের বোর্ড মেম্বার, গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে আছে। তারপরে আমরা এটা এনজিও অ্যাফেয়ার্স এ রেজিস্ট্রেশন করবো, এন্ড ফাইনালি এমআরএ তে রেজিস্ট্রেশন করবো। এইটার টাইমলাইন আমরা ধরেছি অ্যারাউন্ড 3 ইয়ার্স। 3 ইয়ার্সের মধ্যে আমাদের টোটাল সাইকেলটা কমপ্লিট হবে, বাট 3 মাসের মধ্যে আমরা ফার্স্ট ওয়ানটা করতে চাই, সোসাইটি একটা আন্ডার রেজিস্ট্রেশন করব। 3 মাস পরে আমরা হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের মধ্যে একটা অফিস নিতে আমার প্ল্যান আছে। আর সেই অফিসটা 2 নম্বরে বলা আছে কি ধরনের অফিস হবে, এটা একটা স্টুডিও অফিস হবে, অর্থাৎ ওখানে আমাদের কন্টেন্ট ডেভেলপ হবে, ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস নিয়ে। আর আমাদের সিস্টেম ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন হয় সেগুলো আমরা করাবো, এবং হিউজ একটা ডেটা আমরা কালেকশন করব, যাতে করে আমরা ঘরে বসেই জানতে পারি যে কোথায় আমাকে প্রজেক্টটা চালু করতে হবে। মানে একটা ফুললি ডেটা ড্রিভেন এন্ড অ্যানালিটিক্যাল ডিসিশন নেওয়ার জন্য যা যা করা দরকার আমরা এই 3 ইয়ার্সে করবো আর কি, ইনশাআল্লাহ। তারপরে আছে আমাদের ফোকাস অন দাওয়া এন্ড অ্যাওয়ারনেস। আমাদের আরিফ ভাই কোথায়? আচ্ছা, আমরা দাওয়া এবং অ্যাওয়ারনেসটাকে বেশি ফোকাস করবো, এবং এই কাজের জন্য অলরেডি যারা এস্টাবলিশড অর্গানাইজেশন, যেমন IERA ইউকে, ইয়াকিন ইনস্টিটিউট ইউএসএ, তারপরে বাইয়ানা ইনস্টিটিউট নোমান আলী খানের, ওদের সাথে আমাদের ইমেল প্রাথমিক কমিউনিকেশন হয়েছে যে আমরা জয়েন্টলি কিভাবে দারুণ কিছু দাওয়া কন্টেন্ট বা প্রোগ্রাম তৈরি করতে পারি। এমন হতে পারে যে আমরা দাওয়া কনফারেন্স করবো বছরে একটা, এরকম হতে পারে। দেন আমাদের সোশ্যাল, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সেরও একটা বাৎসরিক কনফারেন্স করার প্ল্যান আছে ইন্টারন্যাশনাল, এবং জয়েন্টলি উইথ সিজেএম এন্ড আদার অর্গানাইজেশন। এরপরে হলো আমাদের ফোকাস, যেটা আমাদের রিসার্চ ড্রিভেন আমাদের প্রোডাক্টগুলো হবে। এখানে আমাদের যে রেপ্লিকেশন করব, আমরা নতুন কিছু করছি না, আমরা সিজেএম কে রেপ্লিকেট করলে আমাদের অনেক কাজ হয়ে যাবে, সেটা আমরা করব। সিজেএম, তারপর আফওয়াদ আছে পাকিস্তানে, ডক্টর আমজাদ সাকিব, ওইটার অনেক দারুণ কিছু প্রজেক্ট আছে, সেটা আমরা রেপ্লিকেট করব। আসুন্নার চ্যারিটি বেসড কিছু কাজ আছে, সেটা আমরা রেপ্লিকেট, অলরেডি আমরা আসুন্নার সাথে কাজও করতেছি। তারপরে ব্র্যাক এবং গ্রামীণের বেস্ট প্র্যাকটিসগুলো, যেগুলো আমাদের মানে ইসলামিক মুডের সাথে যায়, আমরা সেগুলো ইন্টিগ্রেশন করে ট্রাই করব। আর আমাদের মূল ফোকাস হবে পার্সোনাল হচ্ছে যে কোলাবোরেশন উইথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কোলাবোরেশনটা আমরা বেশি ফোকাস দেব। এই 3 বছর আমরা যত বেশি প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেট করে আমাদের একটা স্ট্রেংথ তৈরি করতে পারি। এরপরে আমাদের যে শরিয়া বোর্ড নিয়ে তো অলরেডি আমরা সকালে আলাপ করেছি, এখানে আরো 2 জন হয়তো বা অ্যাড হবে ফ্রম আদার কান্ট্রিজ, মালয়েশিয়া এবং তুরস্ক থেকে। এরপরে আমরা একটু দ্রুত যাচ্ছি, আমাদের একটু কান্ট্রি অফিস, যেটা আফ্রিকাতে সানিতা যারা, ওটা করার একটা বড় কারণ হলো বর্তমানে আমরা যে চিন্তা করে দেখছি প্রাথমিক রিসার্চ, যেটা এই বাংলাদেশ এবং আফ্রিকা হলো এই ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স কাজের জন্য সবচাইতে উর্বর জায়গা। তো এই 2 জায়গায় আমরা কাজ করলে, কাজ করার সুযোগটা ভালোভাবে পাই, আমরা অনেক দূর আগাতে পারবো। তারপরে আমাদের টিমের মধ্যে ইউএসএ, ইউকে এবং ইউরোপ সব জায়গায় লোকজন রাখা আছে। কি কারণে? কারণ যাতে আমাদের কোলাবোরেশন এবং ফান্ড ম্যানেজমেন্ট, ফান্ড রেজিংটা ইজিয়ার হয় যখন আমাদের এভরিথিং উইল বি ইন প্লেস। এরপরে আমরা যেটা কিছু পাইলট প্রজেক্ট একটু সংক্ষেপে বলতে চাই। আমরা একটা প্রজেক্ট করেছিলাম রিভাইভিং মক্তব 15 সালে। তো মক্তবটা রিভাইভ করা, সেই মক্তবটা রিভাইভ করতে গিয়ে আমরা দেখেছি যে
একটা দারুণ কাজ হয়েছে। তো এই মক্তবগুলো না থাকার কারণে ওই যে বাচ্চাদের কোরআন শেখা, নামাজ পড়া, জানাজা পড়ানো এগুলো হচ্ছিল না। তো আমরা এটা রিভাইভিং মক্তব প্রজেক্টটা আমাদের খুব দারুণ একটা সাকসেসফুল প্রজেক্ট। তো এই ধরনের প্রজেক্টগুলো আমরা হয়তো নিতে পারি। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। তারপরে হলো আমাদের একটা রিভাইভিং মক্তব প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা 3 তলা বিশিষ্ট মসজিদ নির্মিত হচ্ছে, অলরেডি 2 তলা বন্ধ হয়ে গেছে, যেটা ওখানে আমাদের জিএসআইএসএফ এর প্রজেক্ট হবে মসজিদ বেসড। আর একটা ব্যাক টু স্টাডি পাবলিক লাইব্রেরি, এটা আমরা চলমান আছে। এটা দারুণ একটা সাকসেসফুল পাইছি, আমরা সবাইকে পড়ালেখায় নিয়ে আসা এই কাজটা করতে পেরেছি। আমি খুব দ্রুত হয়ে যাচ্ছি। তারপরে আমরা যাচ্ছি যেটা আমাদের একটা, যেটা ভাই আপনি বললেন ওয়াদুদ ভাই, স্কিলস ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট প্রজেক্ট, যেটা আমরা অনেক আগে থেকে 2002 সাল থেকে করে আসতেছি সেলফ ফান্ডিং এ, এবং এটা সাদাকা বেজ। আমরা কোনো শুধু ক্লাস পেমেন্ট গুলো নিতাম আর কি, আমরা যারা এখানে ছিলাম। তো এইটা অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আমরা জয়েন্টলি করেছি, সিজেডএম এর সাথেও করেছি। তো সিজেডএম এর সহায়তা আমরা অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছি অনেক আগে। তো আমি ছিল, ফোকাস ছিল, রেটিনা ছিল, প্যানাশিয়া, ক্রিয়েটিভ আইটি, এরকম থ্রাইভিং স্কিলস, এভাবে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো এইটাকে আমরা আরো স্ট্রেংথেন করবো আর কি। মানুষ জানাইতে হবে। জানে না, আমরা যেহেতু পলিসিটাই ছিল তখন না জানানো, এই জন্য আমরা জানাইনি। পলিসিটাই ছিল এক্স্যাক্টলি। তো এখানে আমাদের যে ইউজিসি সাবেক যে চেয়ারম্যান ছিল, সে আমাদের কাজে এতটাই ফ্লি ছিল যে ইউজিসি তে আমাদেরকে ইনভাইট করে তার 4টা ব্যাচে স্টুডেন্টকে আমাদেরকে দিয়েছিল যে তোমরা এদেরকে ইংলিশে দক্ষ করে দেবা। 6 মাসের প্রজেক্ট ছিল, ফুল ফান্ডিং নিজে করেছে। সো এটা আমরা ওই যে ইউজিসি প্রোগ্রামটা করেছিলাম। তো এই এরকম আরো অসংখ্য প্রোগ্রাম আছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক প্রোগ্রাম করেছি, একটাতে। এগুলো আমরা এই পাইলট প্রজেক্টগুলো দেখলাম যে খুব দারুণ কাজ হয়েছে। তো এগুলোকে আমরা এখন স্ট্রেংথেন করব। আমরা এখন ফাইনাল পয়েন্ট যেটা বলতে চাই, আমাদের ফান্ডিং বা সোর্সিংটা কি, যেটা ওয়াদুদ ভাই বলেছিলেন। আমরা ইনিশিয়ালি চিন্তা করেছি আমরা যারা বোর্ড অফ ডিরেক্টরস, তারা 20,000 টাকা করে সাদাকা করব। তাহলে এটা কেউ একবারে দিতে পারে, কেউ মাসে মাসে দিতে পারে, যার যেটা ফ্লেক্সিবল। অলরেডি আমরা অনেকেই 15,000 10,000 করে দিয়ে দিয়েছি, যেগুলো দিয়ে আমাদের এই কাজ চলে। এখানে কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নাই, কোনো আদার সোশ্যাল ইনভলভমেন্ট নাই। আমরা সেলফ ফান্ডিং এটা, এবং আমরা চাই যে এটা নন পলিটিক্যাল, বাট আমরা পলিটিক্যাল কনসিয়াস হব, এটা আমরা ব্যক্তি হব, কিন্তু এই অর্গানাইজেশন কোনো পলিটিক্সের বা পার্টির আন্ডারে থাকবে না। আর ফাউন্ডিং মেম্বার আমরা 25 জন নিব, সেখান থেকে একটা টাকা আসবে। আর ইনস্টিটিউশনাল পার্টনার থাকবে, যেমন সিজিএফ কে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের ইনস্টিটিউশনাল পার্টনার হতে। এরকম ভাবে কিছু ইনস্টিটিউশনাল পার্টনার থাকবে, লাইফ মেম্বার থাকবে, সব মিলে আমরা 22 জুন 10 লাখ টাকার একটা ফান্ড হবে, যেটা দিয়ে আমাদের ইনিশিয়াল কাজগুলো কমপ্লিট হবে। এটা আমাদের প্রাথমিক প্ল্যান। এরপরে আমাদের টাকার কোনো অভাব হবে না কাজ করতে, যদি আমরা প্রতিষ্ঠানটা ওইভাবে দাঁড়াতে করাতে পারি। এই ছিল আমাদের ওই যেটা বললেন যে এখন কিভাবে কাজ হবে। এখন কাজ হবে বোর্ড সেক্রেটারিয়েটের মাধ্যমে, কোর্স অফ অ্যাকশন তৈরি হবে। তৈরি যে চেয়ার থাকবে সে বোর্ড সেক্রেটারিয়েটে পাঠাবে। এখানে আমাদের 2-3 কোঅর্ডিনেটর অ্যাপয়েন্টেড হবে, তারা আমাদের কাজগুলা বাই ডেডলাইন তৈরি করে দেবে। এই আমাদের প্রাথমিক চিন্তা। আমরা ইনশাআল্লাহ এটা আপনাদেরকে পৌঁছে দিব ফাইনাল করার আগে। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।